আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার ইমেল থেকে পাওয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে যে ঘটনাটা আপনার কাছে আপনার ইমেলে পাঠিয়েছি সেটা আমার নিজের সাথে ঘটেছিল। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। আমি আদিব। এখন আমার বয়স 15 বছর। আমি প্রতিনিয়ত আতঙ্কে থাকি। প্রতি রাতেই আমার Please সাথে like and ঘটে যায় subscribe কিছু to না our কিছু Ring channel. অদ্ভুত ঘটনা। এই ঘটনাগুলো আমার সাথে জন্মের পরপরই ঘটা শুরু হয়েছে। কিন্তু তখন ছোট থাকা হয়তো কিছু বুঝতাম না, কিন্তু এখন সবই বুঝি। আমার এই সমস্যা নিয়ে আমার বাবা অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কিন্তু তারা কোনো কারণ খুঁজে পায়নি। আজকে আবারও আমরা যাব আরেকজন কবিরাজের কাছে। সে নাকি অনেক বড় কবিরাজ, তাই তার কাছে যাচ্ছি। আমরা যাত্রা শুরু করি এবং প্রায় 2 ঘন্টা এর মধ্যে কবিরাজের বাড়িতে পৌঁছে যাই। এরপর একজন লোক আমাদের একটা ঘরে বসতে দেয় এবং সবাইকে উঁচু করে নিতে বলে। এর কিছুক্ষণ পর কবিরাজ আসে ওই ঘরে এবং আমাকে একটা গোল বৃত্তে বসতে দেয়। সে তার প্রক্রিয়া শুরু করে। আমার কেন যেন মাথা ঘুরছিল। আমি অসহায়ের মতো সেখানে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মধ্যে থেকে কথা বলছে। আমি নিজের হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, তবে সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার মধ্যে থেকে সে বলল, কেন আমাকে ডেকেছিস? কবিরাজ তখন বলল, তুই কে, আর এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? সে তখন বলল, আমি বলবো না। আর তুই এই বিষয়ে নাক গলাস না, তাহলে তোকেও মরতে হবে। কবিরাজ তখন এক গ্লাস পানিতে কি যে পড়ে আমার দিকে ছুঁড়ে মারে। আমার শরীর যন্ত্রণা করছিল আর মনে হলো আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। এক সময় আমার শরীর আবার নিয়ন্ত্রণে চলে আসলো। তখন কবিরাজ বলে, এই জিন খুব শক্তিশালী জিন, একে বাড়ি আনা আমার পক্ষে সম্ভব না। আমার বাবা বলে, তবে কি কোনো উপায় নেই? কবিরাজ বলে, আমার কিছু জিন আছে, তাদের দিয়ে আমি আপনার ছেলেকে কষ্ট দেওয়ার কারণটা জানতে পারি। আপনি আমার ফোন নম্বরটা দিয়ে যান। কাজ শেষ হলে আমি আপনাকে ফোন করব। বাবা তার কথায় রাজি হয় এবং ফোন নাম্বার আর তার হাত দিয়ে চলে আসে। ওই দিন রাতে আমার সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। আমি রাতে শুয়েছিলাম, ঠিক তখনই আমি স্বপ্নে দেখি অনেক ভয়ানক সাপ আমার চারপাশে ঘিরে আছে। সাপগুলোর আকৃতি ছিল বিশাল। একটা সাপ আমাকে পেঁচিয়ে ধরলো। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার শরীরের সব হাড় ভেঙে যাচ্ছে। তখনই আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। আমার শরীর অনেক ব্যথা করছিল। মনে হচ্ছে শরীরের কয়েকটা হাড় ভেঙে গেছে। কিন্তু ওইটা স্বপ্ন ছিল, যেখানে সাপ আমাকে পেঁচিয়ে ধরেছিল। আসলে কি ওইটা সাপ ছিল নাকি অন্য কিছু? তাহলে বাস্তবে আমার শরীরে এত ব্যথা হলো কেন? মা আমাকে বলে, কিরে, কি হয়েছে? মায়ের কথায় ঘোর কাটে আমার। আমি মাকে আমার স্বপ্নের কথা বলি, আমার এটা বলি, আমার শরীর খুব ব্যথা করছে। মা বলে, তোর আর উঠতে হবে না, কালকে সকালে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নি, এখন ঘুমা, ঠিক আছে? এরপর মা আমার পাশে খাটে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু আমার কিছুতে ঘুম আসছে না। আমার শরীর অনেক ব্যথা করছে। সেই রাতটা খুব কষ্টে কাটালাম। সকালে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল। তারা এক্সরে করে জানতে পারলো আমার কোমরের হাড় নাকি ভেঙে গেছে। এটা শুনে আমরা সবাই অবাক হলাম। বিশেষ করে আরো বেশি অবাক হলাম। কিভাবে হাড় ভাঙলো? তাহলে কি ওটা স্বপ্ন ছিল না? ডাক্তার বলে, প্রথমে আমরা প্লাস্টার করব, যদি তাতে কাজ না হয় এরপর অপারেশন করতে হবে। এরপর ডাক্তার আমায় প্লাস্টার করে দিলেন এবং আমি বাড়ি চলে আসলাম। প্লাস্টার করার কারণে আমি সোজা হয়ে শুতে পারতাম না। আমাকে এক কাঁধ নিচে দিয়ে সব সময় থাকতে হতো। ওই দিন রাতেও আমি একটা স্বপ্ন দেখি। এরপর কোনো মতে সেই রাতটা পার করি। রাত পেরিয়ে সকাল হলে আমাকে নাস্তা দেওয়া হয়। আমি কোনো মতে নাস্তা করি। কিছুক্ষণ পর বাবা বলল, কবিরাজ ফোন দিয়েছিল আর আমার সাথে এইসব ঘটনা কেন ঘটছে তা সে জানতে পেরেছে তার পালিত জিন দিয়ে। আমার বাবা বলল, কবিরাজ বলেছেন তোমার মায়ের জন্য এসব হচ্ছে। তোমাকে গর্ভধারণ অবস্থায় একদিন মা তোমার একটা কালো কুচকুচে সাপ মেরে ফেলেছিল। কিন্তু সেটা সাপ ছিল না, সেটা ছিল একটা বাচ্চা জিন।
ওই বাচ্চা জিনের প্রতিশোধ নিতে তার মা এইসব ঘটনা ঘটাচ্ছে। ওই মা জিন, তার বয়সটা নাকি ছিল 409 বছর, আর সেই জিনটি অনেক শক্তিশালী। আমার মা তখন কেঁদে ফেলল আর বলল, সব দোষ আমার, আমাকে শাস্তি দিও, কেন আমার ছেলেকে এই শাস্তি কেন দিচ্ছে, আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নাই? বাবা বলল, হ্যাঁ আছে। কবিরাজ একটি উপায়ের কথা বলেছে, যদি জিনকে বন্দি করা যায় তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। কিন্তু এই জিন নাকি খুবই শক্তিশালী, যার কারণে তাকে বন্দি করা এত সহজ হবে না। আমাদের এসব কথা বলতে বলতে বাবার ফোনে একটা কল আসে। বাবা জিজ্ঞেস করতে সে বলেছে কবিরাজ ফোন করেছে। এরপর বাবা কবিরাজের সাথে কথা বলে। কথা শেষ হলে আমাকে বলে আজকে রাতে কবিরাজের কাছে যেতে হবে। আজকে নাকি সেই জিনকে ডাকবে বন্দি করার জন্য। আস্তে আস্তে দিনের আলো ফুরালো। আমরা কবিরাজের বাড়ি গেলাম। এক লোক এসে আমাদের একটা রুমে থাকতে বলল এবং আগের মতোই অজু করে নিতে বলল। আমরা অজু করে নিলাম। এরপর কবিরাজ রুমে আসলো, সাথে সাথে একটা লোকও আসলো। কবিরাজ সেই লোকটিকে দেখিয়ে বলল সে নাকি তার গুরু। এরপর আমাকে আগের মতো একটা গোল বৃত্তে বসালো। এবার আমার বাবা আর মাকে রুমের বাইরে যেতে বলল, আর কোনোভাবে রুমে প্রবেশ করতে মানা করলো। কিছুক্ষণ পর তারা আর একটা লোককে ডাকলো, তার উপর নাকি জিন প্রবেশ করবে। এরপর তারা কি যেন পড়তে থাকলো। এরপর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকলো। আস্তে আস্তে সে শান্ত হতে থাকলো এবং গলার স্বর পাল্টাতে থাকলো। এরপর লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি খুব ভয় পেয়ে গেলাম। কবিরাজ সেই লোকটিকে জিজ্ঞেস করলো, তোকে শেষবারের মতো বলছি, তুই এই ছেলেটাকে ছাড়বি কিনা বল। লোকটি বলল, না। এরপর কবিরাজ সেই লোকটিকে ঝাড়ু দিয়ে পিটাতে থাকলো আর সে বিভৎস গলায় চিৎকার করতে থাকে। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয় পেয়ে গেলাম। কবিরাজ আমায় ইশারা শক্ত হতে বললেন। এরপর কবিরাজ আর তার গুরু মিলে সূরা পড়া শুরু করলেন। মনে হলো পুরো রুমে ঝড় হচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কবিরাজরা সূরা আর জোরে জোরে পড়তে বললেন এবং কিছুক্ষণ পরে ওই লোকটির থেকে একটু ধোঁয়ার মতো কি যেন বের হয়ে গেল। কবিরাজ আমাকে চোখ বন্ধ করতে বললেন আর ভয় না পেয়ে আমাকে যা দেখি তা কবিরাজকে বলতে বললেন। আমি চোখ বন্ধ করি আর দেখি একটা মূর্তি, যা হুবহু আমার মতো দেখতে। সেই মূর্তির মুখের ভেতর থেকে একটা কালো সাপ বের হয়ে গেল। আমি এই ঘটনাটা কবিরাজকে বলি। কবিরাজ বলে, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বিপদ নেই। কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন এবং তা 1 মাস ব্যবহার করতে বললেন। কিছুক্ষণ পর মা বাবা রুমে প্রবেশ করলেন আর আমরা বাসায় চলে গেলাম। এই ঘটনাটা আমাদের এখানেই শেষ। আর পরবর্তী ঘটনা আমরা চলে যাব, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। আদিব বাবা মার একমাত্র সন্তান। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। তারা চাইতো তাদের ছেলে পড়াশোনা করুক, কিন্তু আদিবের মন পড়াশোনাতে ছিল না। সে চাইতো সে একটা মাছের খামার বানাবে, সেখানে সে মাছ চাষ করবে। যাই হোক, তখন তারা দেখলো তাদের ছেলে আর পড়াশোনা করতে চাইছে না। তখন তারা তাকে ধানের জমির দেখাশোনার কথা বলল। তাদের প্রায় 1 বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে, সেটা দেখভালের কথাই বলছিল তারা। কিন্তু আদিত্য এসব চায় না। সে চেয়েছিল একটা মাছের খামার খুলতে এবং সেটা তার বাবাকে জানায়। তারা বলে, কিন্তু আদিত্য এসব চায়নি। সে চেয়েছিল একটা মাছের খামার খুলতে এবং সেটা তার বাবাকে জানায়। তারা বলে, দেখ, আমার তো সবাই ধান চাষের জমি, সেখানে তো আমি তোকে পুকুর করতে দিতে পারি না। তখন আদিব বলে, আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা জমি আছে না? আদিবের বাবা বলে, হ্যাঁ আছে, কিন্তু ওইখানে একটা বটগাছ আছে যেটা পুরো জমি ছেয়ে গেছে। আদিব বলে, তাহলে তো ওই বটগাছটা কেটে দিলেই হয়। আদিবের বাবা তখন বলে, শুনেছি ওই বটগাছে কিন্তু জিন থাকে, যার কারণে ওই গাছটাকে কাটিনি। আদিব বলে, এসব কথা এই যুগে কে বিশ্বাস করে, ওই গাছটা কেটে ফেলো। আদিবের বাবা প্রথমে রাজি না হলে পরে আদিবের জোরাজুরিতে রাজি হয়। এর পরের দিন আদিবের বাবা গাছ কাটার লোক নিয়ে এসে জায়গায় যায় এবং তারা গাছ কাটার প্রস্তুতি নিতে থাকে। প্রথমে গাছের বড় বড় ডাল কাটার জন্য একটা লোক গাছে উঠে আর গাছের ডাল কাটতে শুরু করে, কিন্তু হঠাৎই লোকটা সাপ সাপ বলে চেঁচিয়ে ওঠে আর গাছের উপর থেকে পড়ে যায়।
সবাই তার কাছে আসে, কিন্তু এসে দেখে তার শরীর কাঁপছে। এটা থেকে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু নেওয়ার পর ডাক্তার বলে সে আর বেঁচে নেই, তাকে সাপ কামড় দিয়েছে। কিন্তু এটা কি ধরনের সাপ বোঝা যাচ্ছে না, মুখ দিয়ে ফেনাও বের হয়নি। সবাই অবাক হয়ে যায়। যাই হোক, এরপর তার লাশটাকে কবর দেওয়া হলো নিয়ম কানুন মেনে। এরপর আদিবের বাবা ঘুমানোর পর স্বপ্নে দেখে যে সে ওই বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে, আর কোনো একটা অবাক তাকে বলছে, তুই যদি এই গাছটা কাটিস তাহলে তোদের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে ওই স্বপ্ন দেখার পর পরের দিন সকালে ওইটা তার বউকে জানায়। অদ্ভুত বিষয় হলো তারা দুজনেই একই স্বপ্ন দেখছে। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? এরপর তারা আদিবকে সব জানায়, তার বলে ওই গাছটা না কাটার জন্য তারা তাকে অন্য জমি দিবে মাছ চাষ করার জন্য। আদিব মুখে বলে হ্যাঁ, কিন্তু তার মনে চলছিল অন্য কিছু। সে ভেবে নিয়েছিল সে গাছটা কাটবে। তারপর কিছুদিন পর বন্ধুদের বলে রাখে ভোরের দিকে তারা সবাই ওইখানে যাবে আর সকাল হওয়ার আগেই বটগাছটা কেটে ফেলবে। এরপর রাত কাটলো, ভোরে সব বন্ধুরা একত্রিত হলো। আদি গাছ কাটার সব জিনিসপত্র নিয়ে এসেছিল। এরপর তারা গাছের ডাল কাটার জন্য দুজন বন্ধুকে পাঠায়। এরপর ঢাল কাটা শেষে তার গাছটাও কেটে ফেলে। এদিকে সকালে আদিবের বাবা খবর পায় আদিব গাছটা কেটে ফেলেছে। তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ আদিব তাদের একমাত্র সন্তান ছিল। এরপর আদিব সেখানে পুকুর খনন করে এবং সেখানে মাছের পোনা ছাড়ে। এদিকে আদিবের মা একটা কবিরাজের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসে। এরপর সেটা আদিবকে পড়তে বলে। এভাবে কয়েক মাস কেটে যায়। রাতে আদিব এবং তার বন্ধু ওই মাছের খামারেই থাকে। সেখানে থাকার জন্য একটা ঘর উঠিয়ে নেয়। যাই হোক, এর কিছুদিন পর শুরু হয় একটা সমস্যা। তারা সকালে দেখে কিছু মাছ পড়ে মুন্ডহীন অবস্থায় পড়ে আছে পুকুরের কিনারায়। তারা অবাক হয়ে যায়। তাও তারা বিষয়টাকে নর্মালভাবে ভেবে নেয় আর ভাবে হয়তো সাপই কাজটা করেছে। কিন্তু এই ঘটনা রোজ রোজ যখন ঘটতে লাগলো, তখন তাদের টনক নড়ল। তারা 4 ঘন্টা করে দুইজনে সারা রাত পাহারা দেয়, কিন্তু কে এই কাজ করেছে তার হদিশ পায় না। এই ঘটনাটা আদিব তার বাবাকে জানায়। তার বাবা চিন্তায় পড়ে যায় আর সেই স্বপ্নের কথা ভাবতে থাকে। এরপর সে তার চেনা একটি কবিরাজের কাছে যায়। কবিরাজটি তাকে জানায়, আমায় একদিন সময় দিন, আপনি কালকে বিকেলে আসুন, আমি আমার ছাত্র জিনদের থেকে এই বিষয়টা জেনে আপনাকে জানাচ্ছি। এরপর আদিবের বাবা চলে যায় আর পরের দিন আসে। কবিরাজ বলে ওই গাছে 4টি জিন বসবাস করত। তারা কখনো কারো ক্ষতি করেনি, কিন্তু আপনার ছেলে তাদের সব বাসস্থান কেড়ে নিয়েছে, যার কারণে আপনার ছেলের উপর তারা খুবই রাগান্বিত। আপনার বউ একটা কবিরাজের কাছ থেকে একটা তাবিজ আপনার ছেলেকে পরিয়ে দিয়েছে, যার ফলে তারা আপনার ছেলেকে কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তারা ওই পুকুরের মাছ খাচ্ছে আর সুযোগ পেলে আপনার ছেলেকে তারা মেরে ফেলবে। এসব শুনে আদিবের বাবা খুব ভয় পেয়ে যায় আর কবিরাজকে বলে, এখন আমাদের কি করণীয়? আদিব আমার একমাত্র ছেলে, ওর কিছু হলে আমরা বাসমুখী করে, আপনি কিছু একটা করুন প্লিজ কবিরাজ সাহেব, আপনি কিছু একটা করুন। কবিরাজ তখন বলে, আমি কালকে আপনার ছেলের মাঝে খামারে যাব। এরপর আদিবের বাবা বলে ঠিক আছে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন বিকেলে কবিরাজ আদিবের খামারে যায়। সেখানে আগে থেকেই আদিবের বাবা মাও উপস্থিত ছিল। এরপর কবিরাজ খামারের দিকে ঘুরতে থাকে এবং একসময় সেই পুরো খামার সুরক্ষিত করে দেয়। এবং পরের দিন আদিবের বাবাকে কবিরাজ তার কাছে আসতে বলল। এর পরের দিন কবিরাজের কাছে আদিবের বাবা আসলো। কবিরাজ বলল, দেখেন, আমি যখন খামারের চারদিকে ঘুরছিলাম তখন আমার মনে হয়েছিল আমার চারপাশে কয়েকটা কালো ছায়া ঘুরছিল। আমি আপাতত খামার সুরক্ষিত করে দিয়েছি, তবে সে সুরক্ষা কতক্ষণ কাজ করবে সেটা আমি জানি না। তাই আপনার ছেলেকে সাবধান থাকতে বলবেন। আপনার ছেলের হাতে যে তাবিজ আছে সেটা তাকে খুলতে মানা করবেন। আর আমি মনে করি ওর রাতে বাইরে না বের হয় ভালো। এখন আপনারা যা ভালো বোঝেন করেন। এই কথা শুনে আদিবের বাবা খুব চিন্তিত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় আর আদিবের মাকে সব কথা বলে। আদিবের বাবা বলে, তাহলে আদিবকে বলে দাও যাতে আর রাতে ওইখানে না থাকে, দরকার পড়লে আলাদা করে একটা চৌকিদার রাখবো। এরপর কথা মতো আলাদা করে একটা লোক রাখা হয়। এমনিভাবে দিন চলতে থাকে, কিন্তু একদিন আদিব আর তার বন্ধুরা ঠিক করে তারা পিকনিক করবে।
সেই মতো একদিন সবার থেকে চাঁদা তুলে সব জিনিস পত্র কিনে তারা রান্না করতে থাকে। রান্না করার শেষে সবাই খাওয়া দাওয়া করে। এবার পালা সব থালা বাসন ধোয়ার। তারা যেখানে পিকনিক করছিল তার কাছে ছিল একটা পুকুর, আর এই দায়িত্ব পড়ে দুইজনের উপর। আদিব আর তার এক বন্ধু ছিল খুবই ভীতু। তখন ছিল সন্ধ্যার সময়। আদিব আগে আগে চলে গেল সেইখানে থালা বাসন ধুতে। সে পুকুরের পাড়ে নেমে থালা বাসন ধুতে লাগলো। একটু পর তার বন্ধু আসলো, তারা দুজন মিলে বাসন মাজতে থাকলো। এরপর আদিব বলল, যেহেতু এখানে পুকুর আছে সেহেতু আমরা বাসন মাজার পর গোসল দেবো এই পুকুরে। সবাইকে নিয়ে একসাথে গোসল করলে দারুণ মজা হবে। তুই বাসন মাজা শেষে ওদের ডেকে নিয়ে আসিস। এরপর তারা বাসন মাজা শেষ করে আদিবের ওই বন্ধুটি বাসন নিয়ে যেতে থাকে তাদের পিকনিকের জায়গায়, আর তাদের ডেকে নিয়ে আসতে। এদিকে আদিব ভাবে তারা আস্তে আস্তে একটু গোসল করে নেওয়া যাক। তারপর সে একা একাই গোসল করতে নেমে পড়ে। সে সাঁতরে সাঁতরে পুকুরের মাঝে চলে যায়, কিন্তু তখনই হঠাৎ মনে হলো তার পা কেউ যেন টেনে ধরেছে। এরপর সে পা ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। মনে হচ্ছে কয়েকজন একসাথে তার পা চেপে ধরেছে। অন্যদিকে আদিবের সেই বন্ধু চায় বাসন নিয়ে তার অন্য বন্ধুর কাছে। তাদের পুকুর গোসল করার কথা বললে তারা বলে তারা এখন যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর আদিবকে ডেকে নিয়ে আয়। এরপর সেই বন্ধু চায় আদিবকে ডাকতে পুকুরে। এদিকে আদিব প্রায় যুদ্ধ করছিল পুকুরের মধ্যে এক অজানা শক্তির সাথে। সে চেঁচাতেও পারছে না, আবার কোনো কিছু করতেও পারছে না। Please like and আদিব subscribe যথাসম্ভব Horror চেষ্টা channel. করছে পা ছাড়িয়ে সেখান থেকে পালানোর, কিন্তু পারছে না। এদিকে আদিবের সেই বন্ধু পুকুরের ধারে চলে আসে এবং ঝাঁকটানির আওয়াজ শোনে। আগেই বলেছে সে অনেক ভীতু, তাই সে ভয় পেয়ে যায় এবং আদিবকে ডাক দেয়, কিন্তু আদিবের কোনো সাড়া শব্দ নাই। এরপর সে খেয়াল করে পুকুরের মাঝে কি যেন আছে। সে অন্যদিকে ঘুরে গিয়ে দেখতে চায়। এরপর সে দেখে আদিব কি একটা জায়গায় সাঁতরাচ্ছে আর পাছড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মনে হচ্ছে নিচের দিকে ঢুকে যাচ্ছে। সে ভয় পেয়ে গেল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে Please like ছুটে and গেল। subscribe Horror channel. সে তাদের সব খুলে বলল। এরপর একজন বলে, আদিবের মধ্যে একজন গিয়ে আদিবের মা বাবাকে ডেকে নিয়ে আয়, আর আমরা যাচ্ছি ওই পুকুরে। ততক্ষণে আদিবের দম ফুরিয়ে এসেছিল, তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, যার ফলে সে ওই অজানা শক্তির কাছে পরাস্ত হয় এবং পানির নিচে যেতে থাকে। একসময় সে পরলোক গমন করে। একটু পর আদিবের বন্ধুরা আসে আর সবাই পুকুরে নেমে তার খোঁজ করতে থাকে। কিছুক্ষণ পর তারা আদিবের লাশ খুঁজে পায়। একটু পর আদিবের মা বাবা আসে। তারা এই দৃশ্য দেখে কেঁদে ওঠে। তারা ভাবছে ছেলেকে যদি এত প্রশ্রয় না দিত তাহলে এই দিনটা তাদের দেখতে হতো না। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। আর আপনি যদি আপনার ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারেন।